উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী, তৃতীয় সেমিস্টার, তৃতীয় অধ্যায়, সমসাময়িক বিশ্বে নিরাপত্তা। আজকের বিষয় মানব নিরাপত্তা। সাধারণত নিরাপত্তা বলতে বোঝায় একজন মানুষের বিপদের আশঙ্কা মুক্ত হয়ে নিশ্চিন্তে জীবন কাটাতে পারার আশ্বাস বা নিশ্চয়তাকে। কিন্তু একজন মানুষ কি শুধুই শারীরিক আক্রমণের বিপদ অনুভব করে? মানে একজন ব্যক্তি যে রোজ ঠিকঠাক খেতে পাচ্ছে না বা আজ পেলেও কাল পাবে কি না তার নিশ্চয়তা থাকছে না, অথবা ন্যূনতম চিকিৎসা পাচ্ছে না, অথবা সর্বক্ষণ অপমানিত হচ্ছে, অথবা বেঁচে থাকার বা সুস্থ থাকার মতো উপযোগী প্রাকৃতিক পরিবেশ পাচ্ছে না, তাহলে কি সত্যিই সে নিজেকে নিরাপদ মনে করবে? অন্যভাবে বলতে গেলে বলা যায়, শুধুমাত্র শারীরিক আক্রমণ বা অস্ত্রের আক্রমণেই কি মানুষ নিরাপত্তাহীন বা বিপদগ্রস্ত? একজন ব্যক্তি যে খাদ্যের অভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, বা এমন একজন ব্যক্তি যে চিকিৎসার অভাবে সাধারণ রোগেও মৃতপ্রায়, অথবা এমন একজন ব্যক্তি যার চারপাশের ব্যক্তিরা নিজেদের অমানবিকতা দিয়ে তার জীবনটাকে এতটাই বিষাক্ত এবং কঠিন বানিয়ে দিয়েছে যে সে নিজেই নিজের মৃত্যু কামনা করছে। এমনকি এই পরিস্থিতিতেও সে তার প্রতি হওয়া অপরাধের সত্যতাগুলো অন্যের সামনে তুলে ধরতে পারছে না, বা অন্যকে নিজের কষ্টের কথা বলতে পারছে না, মানে সেটুকু বলার অধিকারটুকু পর্যন্ত তার থেকে কেড়ে নেওয়া হয়েছে। অথবা সে এমন একটা প্রাকৃতিক পরিবেশে থাকে যে পরিবেশ তাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার পক্ষে অযোগ্য। এরকম যদি কারোর অবস্থা হয়, তাহলে কি সে সত্যি নিরাপদে আছে? এই প্রশ্নটাই হলো মানব নিরাপত্তা সংক্রান্ত ধারণার উৎস। প্রাচীনকালে নিরাপত্তা বলতে শুধুই শারীরিক নিরাপত্তাকেই বোঝানো হতো, কিন্তু আজকের সমাজে নিরাপত্তা মানে শুধু শারীরিক নিরাপত্তা নয়, মানে অন্যের প্রকাশ্য বা সশস্ত্র আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়াটাকেই শুধু নিরাপত্তা বলা হয় না। আজকের বিশ্বে নিরাপত্তা মানে এমন একটা পৃথিবী গড়ে তোলা যেখানে প্রত্যেকটা মানুষ নিজেদের স্বাধীন, মর্যাদা সম্পন্ন এবং সাবলীলভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা পাবে। অর্থাৎ বর্তমান সমাজে নিরাপত্তা মানে মানুষের সর্বাঙ্গীন বিকাশের উপযোগী সুযোগ সুবিধার সৃষ্টি এবং প্রদান, অর্থাৎ খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, স্বাধীনতা এবং সম্মানের নিশ্চয়তা, এই সবকেই একত্রে বলা হয় মানব নিরাপত্তা। আজকের এই ভিডিওতে আমরা জানব মানব নিরাপত্তা কাকে বলে, মানব নিরাপত্তার বৈশিষ্ট্য কী, মানব নিরাপত্তার উপাদান কী কী, মানব নিরাপত্তার লক্ষ্য বা কাজ কী, মানব নিরাপত্তার প্রতিবন্ধকতাগুলি কী কী, এবং এইসব প্রতিবন্ধকতা দূরীভূত করার উপায়গুলি কী কী। প্রথমেই চলে আসি মানব নিরাপত্তা বলতে কী বোঝায়, অর্থাৎ মানব নিরাপত্তার সংজ্ঞায়। মানব নিরাপত্তা বলতে ব্যক্তির জীবনযাত্রার মান, স্বাধীনতা, মানবিক মর্যাদা ও মৌলিক অধিকার রক্ষার নিশ্চয়তাকে বোঝায়। অর্থাৎ কোনো অরাজক সমাজে নয়, মানব সমাজে বা একটা সুশৃঙ্খল মানবিকতাপূর্ণ সমাজে বাঁচার জন্য বাকি মানুষদের জন্য যে সম্মান বা কর্তব্যটুকু পালন করা প্রয়োজন, এবং অন্যের থেকেও যে সম্মান বা কর্তব্যটা পাওয়া প্রয়োজন, সেটা নিশ্চিত করার নামই হলো মানব নিরাপত্তা রক্ষা। মানব নিরাপত্তা একটা বহুমুখী ধারণা। মানুষের জীবনযাত্রার মান মানে আর্থ, সামাজিক, রাজনৈতিক অধিকার রক্ষা, স্বাধীনতা, মানবিক মর্যাদা এবং মৌলিক অধিকার রক্ষার নিশ্চয়তা মানেই হলো মানব নিরাপত্তা। এটি নিরাপত্তার ধারণাকে রাষ্ট্রীয় সুরক্ষার গণ্ডি অতিক্রম করে ব্যক্তি, পরিবার, সমাজ এবং বৈশ্বিক পর্যায়ে উন্নীত করে। মানে আগেকার দিনে যেমন শুধুমাত্র রাষ্ট্রের সার্বভৌমিকতা রক্ষাকেই নিরাপত্তা প্রদান বলে মনে করা হতো, বর্তমানকালে নিরাপত্তার সেই ধারণাটার পরিবর্তন হয়েছে। মানব নিরাপত্তা একটা অপ্রচলিত নিরাপত্তা,
বা অপ্রথাগত নিরাপত্তা ধারণা। অর্থাৎ প্রথম দিকে এই মানব নিরাপত্তা সম্পর্কে কোনো ধারণাই ছিল না, পরবর্তীকালে ধীরে ধীরে এই ধারণাটা গড়ে উঠেছে। আগেকার দিনে মনে করা হতো শুধুমাত্র রাষ্ট্রের সার্বভৌমিকতা রক্ষা, অর্থাৎ অন্য রাষ্ট্রের বা অন্য কোনো রাষ্ট্র জোটের হাত থেকে আক্রমণের হাত থেকে রক্ষা করাটাকেই হলো রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু অর্থাৎ যে কোনো মানুষের জীবন এবং সম্পত্তির রক্ষা করাটাই হলো রাষ্ট্রের কর্তব্য। কিন্তু বর্তমানে রাষ্ট্রের কর্তব্যের পরিধি অনেকটাই বিস্তৃত হয়েছে। বর্তমানে শুধুমাত্র জীবন এবং সম্পত্তি রক্ষা করাটাকেই রাষ্ট্রের কর্তব্য বলে মনে করা হয় না। বর্তমানকালে যে কোনো ব্যক্তির, সেই ব্যক্তি যে মানব সমাজের অংশ, অর্থাৎ শুধুমাত্র কোনো রাষ্ট্রের নয়, সমগ্র পৃথিবী জুড়ে যে মানব সমাজ রয়েছে সেই মানব সমাজের অংশ, সেই সম্মানটা প্রতিটা ব্যক্তিকে প্রদান করা উচিত। এবং যেখানেই সে থাকুক না কেন, যে অবস্থাতেই সে থাকুক না কেন, একজন মানুষ হিসেবে মানুষের সমাজে বাঁচার জন্য তার যে ন্যূনতম প্রয়োজনগুলো, সেগুলো পূরণ করাটাই মানব নিরাপত্তার লক্ষ্য। তাই মানব নিরাপত্তা শুধুমাত্র রাষ্ট্রের সুরক্ষার নিয়ে ভাবনা চিন্তা করে না বা রাষ্ট্রকেই সুরক্ষা প্রদান করে না। মানব নিরাপত্তা রাষ্ট্রের অভ্যন্তরস্থ প্রতিটি ব্যক্তি, প্রতিটি পরিবার বা প্রতিটি সম্প্রদায়, প্রত্যেক ধরনের সমাজ এবং আন্তর্জাতিক জনসমাজ, অর্থাৎ প্রত্যেকের, পৃথিবী জুড়ে প্রত্যেকের ন্যূনতম চাহিদা পূরণ করাটাকেই নিজের লক্ষ্য মনে করে মানব নিরাপত্তা। এটি শুধু শারীরিক নিরাপত্তাই নয়, বরং অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, অস্তিত্বগত ও পরিবেশ নিরাপত্তাকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির ন্যূনতম অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অধিকার এবং নিজেদের বা মানব সমাজের অস্তিত্ব রক্ষা করার জন্য যে ধরনের পরিবেশ বা পরিস্থিতি দরকার, সেগুলোর উন্নয়ন ঘটানো এবং সেগুলোকে স্থিতিশীল রাখাটাই হলো মানব নিরাপত্তার কাজ। মানব নিরাপত্তা একটি বহুমাত্রিক ধারণা এবং একটি সমন্বিত ধারণা, যা ব্যক্তি থেকে বৈশ্বিক পর্যায়ে সকলের উন্নয়নের জন্য অপরিহার্য। এটি অর্জনের জন্য রাষ্ট্র, সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অর্থাৎ মানব নিরাপত্তা সমাজের অন্তর্ভুক্ত প্রতিটা ব্যক্তির জন্য এবং রাষ্ট্র, সমাজ, ব্যক্তি এবং আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যেকের মাধ্যমে এই মানব নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হয়। এছাড়া এটা একটা বহুমাত্রিক ও সমন্বিত ধারণা। মানব নিরাপত্তার উপাদানগুলো পড়ার সময় আমরা এগুলো নিয়ে আলোচনা করব যে এর মাত্রাগুলো অ্যাকচুয়ালি কী কী, বা এটি কয় ধরনের উপাদান নিয়ে গঠিত। তার আগে মানব নিরাপত্তার সংজ্ঞাটা নিয়ে আলোচনা করা যাক। মানব নিরাপত্তা ধারণাটি জনপ্রিয় হয় 1994 সালে জাতিসংঘের, অর্থাৎ সম্মিলিত জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টের মাধ্যমে। সেখানে বলা হয় মানব নিরাপত্তা মানে শুধুই অস্ত্রের হুমকি থেকে নয়, ক্ষুধা, রোগ, পরিবেশ দূষণ ও দারিদ্র্য থেকেও সুরক্ষা। মানব নিরাপত্তার উপাদানগুলো আলোচনা করলে মানব নিরাপত্তা কী সেটার সম্পর্কে ধারণাটা আরও বেশি স্পষ্ট হবে। মানব নিরাপত্তার উপাদানসমূহ, এটাও জাতিসংঘের উন্নয়ন প্রকল্প অনুযায়ী লিস্টেড বা উন্নয়ন প্রকল্প অনুসারে মানব নিরাপত্তার উপাদানগুলি হলো 7টি। মানব নিরাপত্তার 7টি উপাদান রয়েছে ইউএনডিপি অনুযায়ী। 1. অর্থনৈতিক নিরাপত্তা, 2. খাদ্য নিরাপত্তা, 3. স্বাস্থ্য নিরাপত্তা, 4. পরিবেশগত নিরাপত্তা, 5. ব্যক্তিগত নিরাপত্তা, 6. সম্প্রদায়গত নিরাপত্তা এবং 7. রাজনৈতিক নিরাপত্তা। এবার এক একটা উপাদান ডিটেলসে আলোচনা করা যাক। প্রথম হলো অর্থনৈতিক নিরাপত্তা। প্রতিটা মানুষের জীবনযাপনের জন্য ন্যূনতম যে জিনিসগুলো দরকার সেগুলো হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান। এছাড়াও
বর্তমান সমাজে শুধু খাদ্য, বস্ত্র, বাসস্থান থাকলেই হয় না, আরও কিছু দরকার, যেমন সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরিকাঠামো বা প্রয়োজনীয় স্বাস্থ্যকর পরিবেশ। এছাড়া শিক্ষার শিক্ষার জন্য যথার্থ শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোর প্রয়োজন। কিন্তু এই সব কিছু পাওয়া যায় কিসের মাধ্যমে? টাকার মাধ্যমে। এবার এই টাকাটা আসবে কি করে? উপার্জন করে। কিভাবে? কাজ করে উপার্জন করে। তাই প্রত্যেকটা রাষ্ট্রের কর্তব্য হলো সেই রাষ্ট্রের অধিবাসীদের জন্য কর্মসংস্থান নির্ধারণ করা বা কর্মসংস্থানের ব্যবস্থা করা। এবার এই কর্মসংস্থানের ব্যবস্থা কি করে হবে? যে কোনোভাবে উন্নতি ঘটালে মানুষের চাহিদা বাড়বে এবং সেই চাহিদা বাড়লে বাজারও বাড়বে। সেই হিসেবে প্রতিটা ব্যক্তির কর্মসংস্থানের উপায় করা যাবে। তার সত্ত্বেও যদি কোনো ক্ষেত্রে এরকম হয় যে কোনো একটি সমাজের লোকজন কাজ করার সঠিক সুযোগ পাচ্ছে না, তাহলেও সরকারের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে কাজের ব্যবস্থা করে দিতে হবে। এইভাবে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়। এছাড়া দ্বিতীয় কাজ হলো অর্থনৈতিক নিরাপত্তার দারিদ্র বিমোচন, অর্থাৎ যতটা সম্ভব দারিদ্রতা থেকে লোককে মুক্তি দেওয়া। এর দুটো উপায়: ফার্স্ট, কর্মসংস্থানের ব্যবস্থা করা; সেকেন্ড, মানুষকে এইভাবে ট্রেন করা বা শিক্ষা সংস্কৃতির মাধ্যমে তাদের এইভাবে গঠিত করা যে তারা খুব সহজেই কর্মসংস্থান জোগাড় করতে পারে এবং নিজেদের দারিদ্র্য থেকে মুক্তি পায়। এই দুটো পন্থা ছাড়াও আরও একটা পন্থা আছে। যদি কোনো সোসাইটি বা কোনো সমাজ একটু পিছিয়ে পড়ে, তাহলে অনেক সময় ভাতার মাধ্যমে বা কোনো প্রকল্পের মাধ্যমে তাদের দারিদ্র্য দূর করারও ব্যবস্থা করা যেতে পারে। তৃতীয় হলো আয়ের সমবন্টন। রাষ্ট্র যদি অনেক ইনকাম করার ব্যবস্থা করেও এবং রাষ্ট্রের উপার্জিত সমস্ত টাকা পয়সা যদি মুষ্টিমেয় কিছু লোকের হাতে কুক্ষিগত হয়ে যায়, অর্থাৎ সমাজে যদি ধনী এবং দরিদ্রদের বৈষম্য অনেক বেড়ে যায়, একদল লোক প্রচুর ইনকাম করছে, এতটাই ইনকাম করছে যে সমাজের বিভিন্ন সম্পদ তারা কিনে নিয়ে সেগুলোকে নষ্ট করছে, আর আরেক দল লোকের হাতে এইটুকুও টাকা নেই যে তারা প্রয়োজনীয় জিনিসগুলো পর্যন্ত কিনতে পারে, এরকম তফাৎ যদি কোনো সমাজের মধ্যে গঠিত হয়ে যায়, তাহলেও মানুষের নিরাপত্তা বিপন্ন হতে পারে। একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরো কোনো সমাজ বা কোনো রাষ্ট্র 10 কিলো চাল উৎপাদন করে। এবার 2 কি 3টে লোকের হাতে প্রচুর পরিমাণে অর্থ আছে এবং তারা বলল যে সেই 10 কিলো চাল যে চাষি বিক্রি করবে বা যারা বিক্রি করবে তাদের কাছ থেকে 5 লক্ষ টাকা দিয়ে 10 কিলো চাল কিনে নেবে। আর বাকি সমাজের যে 90% লোক, তারা ধরো দিনে 5 টাকাও ইনকাম করে না, তাহলে তাদের পক্ষে কোনোভাবেই কেনা সম্ভব হবে না, কারণ যে বিক্রি করবে সে তো যারা বেশি টাকা দিচ্ছে তাদেরকেই বিক্রি করে দেবে। এভাবে পুরো চালটাই হয়তো সেই 2 কি 3 লোক কিনে ফেললো বেশি টাকা দিয়ে। এবার কিনে অতগুলো চাল তাদের লাগবেও না, তারা নষ্ট করলো। কিন্তু যাদের প্রয়োজন তারা সেই খাবারটা তারা মানে পর্যাপ্ত খাবারটা পেলও না, ন্যূনতম খাবারটাও পেল না। এইভাবে যদি আয় বন্টনে একটা বৈষম্য তৈরি হয়, যে সমাজের মধ্যে একদল খুব ধনী আর আরেক দল খুব দরিদ্র, এরকম যদি একটা তফাৎ তৈরি হয়, তাহলে সরকারের উচিত বিভিন্ন নীতি বা প্রকল্পের মাধ্যমে এই আয়ের বৈষম্যটাকে কম করে আনা। কী ধরনের প্রকল্প? যেমন যারা যত বেশি ইনকাম করবে তারা তত বেশি ট্যাক্স দেবে, এটাকে প্রত্যক্ষ কর ব্যবস্থা বলে। এর মাধ্যমে আয়ের একটা আয় বন্টনের একটা ব্যালেন্স আনা যায়। কারণ কেউ বেশি ইনকাম করলেও যেহেতু বেশি টাকা সরকারকে দিয়ে দেওয়া হচ্ছে, তাই তার হাতে টাকা একে কমে আসছে, দ্বিতীয় সরকার আবার ওই টাকাটা দিয়েই যারা খুব কম ইনকাম করছে তাদেরকে ভাতার ব্যবস্থা করবে বা তাদের অন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যাতে সেই ব্যক্তিরা নিজেদের দরিদ্র অবস্থা থেকে মুক্তি পেতে পারে। এইভাবে আয়ের সমবন্টন ঘটানোটাও রাষ্ট্রের কাজ। এছাড়া হলো আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
আমি ভিডিওটা শুরু করার আগেই বলেছিলাম, ধরো কেউ আজকে খেতে পাচ্ছে কিন্তু কালকে খেতে পাবে কি না তার নিশ্চয়তা নেই, তাহলেও কি সে নিজেকে নিরাপদ মনে করবে? কখনোই সম্ভব না। তাই যে যেরকম পর্যায়ে রয়েছে সেই তার আর্থিক স্ট্যান্ডার্ড যাতে হট করে নেমে না যায়, বা আর আর্থিক ব্যবস্থা এরকম হয় যে আজকে রয়েছে কালকে পুরো শেয়ার মার্কেট ডুবে যাবে, এরকম পরিস্থিতি যেন না তৈরি হয়। সেই প্রত্যেকের যেন এই নিশ্চয়তাটা থাকে যে আজ যেমন খেতে পাচ্ছি কালও মোটামুটিভাবে তেমনই পাবো, সেই রকমই আমাদের কর্মসংস্থান। আমরা আজকে কাজ পেয়েছি তাই খেতে পাচ্ছি, আর কালকে কাজ থেকে আমাকে যে কেউ বার করে দিতে পারবে এরকম পরিস্থিতি তৈরি হবে না, বা তৈরি হলেও আমার কাছে আরও 5টা কাজের অপশান থেকে যাবে। যদি এই পরিস্থিতি কোনো দেশের মধ্যে সৃষ্টি না করা যায় তাহলেও মানুষ নিরাপদ নয়। তাই আর্থিক স্থিতিশীলতা রক্ষা করাটাও অর্থনৈতিক নিরাপত্তার কাজ। এই অর্থনৈতিক নিরাপত্তা এই অর্থনৈতিক নিরাপত্তার লক্ষ্য হলো দারিদ্র্য, বেকারত্ব, আর্থিক বৈষম্য এসব থেকে মানুষকে নিরাপদ অনুভব করানো। এরপর আসছি নিরাপত্তার দ্বিতীয় উপাদানে, তা হলো খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তার কাজ হলো সর্বত্র সবার কাছে পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্যের সরবরাহ করা। আমি আগেই বলেছি যে প্রত্যেকটা ব্যক্তি যদি পর্যাপ্ত এবং পুষ্টিকর, মানে যতটা খাওয়ার তার প্রয়োজন এবং একটা খাবারের একটা স্ট্যান্ডার্ড খাবার যেটা পুষ্টিকর খাবার, সেই খাবার না পায় তাহলে তারা নিজেকে নিরাপদ মনে করবে না, এবং যারা নিজেকে নিরাপদ মনে করবে না তারা সমাজের উন্নয়নেও সেরকম ভূমিকা পালন করতে পারবে না। তার জন্য প্রত্যেকটা ব্যক্তির পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করাও সরকারের কাজ। খাদ্য নিরাপত্তার লক্ষ্য হলো ক্ষুধা, অপুষ্টি এবং খাদ্যদ্রব্যের দুষ্প্রাপ্যতা এগুলির থেকে মুক্তি দেওয়া। এর রাস্তা কি? এক, সরকার কৃষিকাজের দিকে, মানে যারা কৃষক তাদেরকে এক্সট্রা ফেসিলিটি দেবে যাতে কৃষিকাজ থেকে সবাই উঠে না যায়, যাতে সবাই ঠিকমতো কৃষিকাজ করতে পারে। দ্বিতীয়ত, সেই যে কৃষিজাত দ্রব্যটা আনলো সেটারও একটা বন্টন ব্যবস্থা সঠিকভাবে তৈরি করবে, যেটাকে আমরা রেশনিং ব্যবস্থা বলি। যারা খাবার কিনে খেতে পারে না বা যারা দরিদ্র তাদের জন্য কম দামে সরকার নিজের তরফ থেকে খাবার কিনে তাদেরকে খাবার দেয় যাতে তারা ক্ষুধার জ্বালায় মরে না যায়। এছাড়াও অপুষ্টির থেকে রক্ষা করাটাও সরকারের কাজ। আমরা জানি প্রত্যেকটা রাজ্যেই ফুড ডিপার্টমেন্ট আছে যারা খাদ্যদ্রব্যের মান সঠিক আছে কিনা সেটা খেয়াল রাখে। যেমন কিছুদিন আগেই একটা খবর এসেছিল যে বিরিয়ানির মধ্যে যে কালারটা দেওয়া হয় সেই কালারটা অপুষ্টিকর বা সেই কালারটা বিষাক্ত। তখন সরকার যে সমস্ত দোকানে বিরিয়ানি বিক্রি হয় সেই সমস্ত দোকানে প্রতিনিধি পাঠিয়ে সেগুলো চেক করে যে কোন রঙগুলো তারা ইউজ করছে, সেই রঙগুলো মানুষের পক্ষে খাওয়া সঠিক কি না। কারণ এই যদি মানুষ খারাপ জিনিস খায় তাহলে নিরাপত্তার পরবর্তী উপাদান অর্থাৎ স্বাস্থ্য নিরাপত্তায় একটা বিঘ্ন ঘটবে। তার জন্য পুষ্টিকর খাওয়ার লোকে পাচ্ছে কিনা সেটা নিশ্চিত করাও সরকারের লক্ষ্য। এছাড়াও খাদ্যদ্রব্যের দুষ্প্রাপ্যতা যাতে না হয়, মানে এই খাদ্যগুলো যাতে সব জায়গায় সহজলভ্য হয়, সব জায়গায় সহজেই যাতে মানুষ মোটামুটি পুষ্টিকর এবং পর্যাপ্ত খাবার কিনে খেতে পারে, তার ব্যবস্থা করাটাও সরকারের কাজ। মানব নিরাপত্তার পরবর্তী উপাদান হলো স্বাস্থ্য নিরাপত্তা। স্বাস্থ্যসেবা, ওষুধ ও চিকিৎসা সুবিধার সহজলভ্যতা, নিরাপদ জলবন্টন ও স্বাস্থ্যকর পরিবেশ প্রদান হলো স্বাস্থ্য নিরাপত্তার লক্ষ্য। এছাড়াও মহামারী, রোগের বিস্তার, স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা ও অপ্রতুল স্বাস্থ্যসেবার বিপদ থেকে সুরক্ষা করাটা হলো স্বাস্থ্য নিরাপত্তার কাজ। ব্যাপারটা কি? যদি একটা মানুষ এরকম পরিবেশে থাকে যেই পরিবেশে তার শরীর সুস্থভাবে থাকতে পারবে না, যেমন আমি দুটো উদাহরণ দেব। রিসেন্টলি ভারতবর্ষের
প্রেক্ষাপটে এই দুটো উদাহরণ খুবই, তোমরা যদি সোশ্যাল মিডিয়া দেখে থাকো তাহলে অনেক উঠে উঠে আসছে এই দুটো খবর খুব। এক হলো ঝাড়খণ্ডের যে গ্রামের থেকে ইউরেনিয়ামের খনিজ তোলা হয়, সেই গ্রামের মানুষের শারীরিক বিকলাঙ্গতা শুরু হয়েছে না, অ্যাকচুয়ালি ছিল, খবরটা এত দেরিতে এসছে। সেই গ্রামের মানুষ এরকম পরিবেশে রয়েছে যেই পরিবেশ তাদেরকে সুস্থভাবে বাঁচতে দিচ্ছে না, তাদের জন্মগতভাবেই বিকলাঙ্গ তৈরি হচ্ছে, এছাড়াও অনেক ধরনের রোগগ্রস্ততা তাদের মধ্যে দেখা যাচ্ছে। আর দ্বিতীয়ত, দিল্লি এবং মুম্বাইয়ের কিছু বস্তি এরিয়ায়, তার মানে এটা নয় যে কলকাতার সব বস্তি এরিয়া খুব উন্নত, যদিও এই দুটো নিউজে এসছে তার জন্য এদের নাম নিলাম। দিল্লি এবং মুম্বাইয়ের কিছু বস্তি এরিয়ায় এত নোংরা ব্যবস্থা এবং ব্যবস্থাগুলো ঠিক করার কোনো ইচ্ছাই নেই, এক প্রকার সরকারের কোনো পদক্ষেপই নেই। সেই ব্যবস্থার ফলে, বলতে গেলে সেই অব্যবস্থার ফলে মানুষ সেখানে 40 বছরের ওপরে বাঁচে না। এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে মানুষকে বেঁচে থাকার উপযোগী এবং সুস্থ থাকার উপযোগী পরিবেশ প্রদান করতে সরকার ব্যর্থ। তা এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এটাও স্বাস্থ্য নিরাপত্তারও অংশ, আবার পরিবেশগত নিরাপত্তারও অংশ। এছাড়াও আমরা করোনার সময় দেখেছি যে হসপিটালস পর্যাপ্ত নয়, যে কটা হসপিটাল আছে তাতে আবার পিপিটি কিট নেই বা অন্যান্য সুযোগ সুবিধা নেই, কোনো জায়গায় অক্সিজেনের ব্যবস্থা অতটা বেটার নয়। তার মানে হঠাৎ কোনো মহামারী এলে আমরা মোকাবিলা করতে পারবো এরকম ইনফ্রাস্ট্রাকচার বা এরকম গঠনগত কাঠামো আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় নেই। এগুলোর দিকেও খেয়াল রাখা এবং এগুলোর উন্নয়ন ঘটানো স্বাস্থ্য নিরাপত্তার অংশ। এছাড়া আমরা জানি প্রতি বছরই, এবছরও কলকাতায় ডায়রিয়ার একটা প্রকোপ দেখা গেছে। কেন? কারণ নিরাপদ জলবন্টন নেই। মানে যে জলটা চারিদিকে বন্টিত হচ্ছে তার মধ্যে কোনোভাবে কোনো নোংরা পদার্থ বা ভাইরাস জাতীয় কিছু, মানে জীবাণু তার মধ্যে কিছু ঢুকে গেছে। তাই নিরাপদ জলবন্টনও যদি আমি নিশ্চিত না করি তাহলেও স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, তাহলেও লোকের ডায়রিয়া হবে। আমরা ডায়রিয়াটা দেখতে পাচ্ছি বলে, এছাড়াও অনেক ধরনের রোগ হয় যেগুলো জলবাহিত। এছাড়াও স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করা, সঠিকভাবে জলবন্টন করা ছাড়াও ওষুধ এবং স্বাস্থ্যসেবার সহজলভ্যতাটাও খুব জরুরি। মানে আমরা দেখতে পারি অনেক সময় গ্রামের দিকে প্রায় 20 কিলোমিটার 50 কিলোমিটার দূরে একটা করে হসপিটাল, এবং যে হসপিটালও আছে সেই হসপিটালও ওই জ্বর সর্দি কাশির অতিরিক্ত কিছু হলেই রেফার টু কলকাতা করে দেয়, কোনো চিকিৎসার ব্যবস্থাই সেখানে নেই। এই যে চিকিৎসা সেবার সহজলভ্যতা হলো না, এর ফলেও অনেক ধরনের অসুবিধা দেখা দিতে পারে বা মানুষের সুস্থ জীবনযাপনে বাধা আসতে পারে। তাই বলা যেতে পারে যে স্বাস্থ্য নিরাপত্তার কাজ হলো স্বাস্থ্যসেবা, ওষুধ ও চিকিৎসা সুবিধার সহজলভ্যতা, নিরাপদ জলবন্টন এবং স্বাস্থ্যকর পরিবেশ প্রদান। এছাড়া এর লক্ষ্য হলো মহামারী, রোগের বিস্তার, স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা এবং অপ্রতুল স্বাস্থ্য সেবার বিপদ থেকে সুরক্ষা করা। মানব নিরাপত্তার পরবর্তী উপাদান হলো পরিবেশগত নিরাপত্তা। মানে আমরা জানি, আমরা যখন মানব নিরাপত্তা পড়েছিলাম তখন পড়েছিলাম যে, মানে সংজ্ঞার সময় পড়েছিলাম যে মানব নিরাপত্তার লক্ষ্য হলো মানুষের অস্তিত্ব রক্ষা করা। একটা লক্ষ্য হলো মানুষের অস্তিত্ব রক্ষা করা। এবার যদি পরিবেশের ভারসাম্য না থাকে, যেটা আমরা এখন গ্লোবাল ওয়ার্মিং নাম নিয়ে বেশি পরিচিত, এটাকে উষ্ণায়ন বলা হয় বাংলায়। যদি পরিস্থিতি এরকম হয় যে পরিবেশের ভারসাম্য নেই, মানে যথেচ্ছভাবে বন কাটা হচ্ছে, তার ফলে বৃষ্টিতে প্রভাব পড়ছে বা বৃষ্টি কোনো জায়গায় কম হচ্ছে, কোনো জায়গায় বেশি হচ্ছে, যেখানে কম হচ্ছে খরা, যেখানে বেশি হচ্ছে বন্যা। এছাড়াও গরম বাড়ছে, হিমবাহ গলে যাচ্ছে, অনেক দ্বীপ সমুদ্রে, যেহেতু হিমবাহ গলছে সমুদ্রে জল বেশি হয়ে যাচ্ছে এবং অনেক দ্বীপ সমুদ্রের তলায় ডুবে যাচ্ছে।
এই যে পরিস্থিতি, এই যে পরিবেশের এছাড়াও অনেক স্পাইসেস বা অনেক স্পেসিস, অনেক ধরনের প্রাণী রয়েছে যারা বিলুপ্ত হয়ে গেছে, আগেকার দিনে ছিল এবং এখন দেখা যাচ্ছে না। অনেক পাখি রয়েছে, অনেক জলজ প্রাণী রয়েছে। সেই যে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করার জন্য প্রয়োজনীয় সেই প্রাণীগুলোর রক্ষা করাটাও রাষ্ট্রের কাজ। একেই বলা হয় পরিবেশের ভারসাম্য রক্ষা করা, জলবায়ু পরিবর্তনকে রোধ করা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে, যদি আমরা এই গ্লোবাল ওয়ার্মিং জাতীয় প্রবলেমগুলো হ্যান্ডেল করতে পারি, তাহলে আমরা প্রাকৃতিক দুর্যোগ মানে বন্যা, খরা প্রভৃতি দুর্যোগ থেকেও সুরক্ষা পেতে পারবো। এইগুলোর থেকে সুরক্ষা দেওয়াটা, অর্থাৎ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন রোধ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা করা হলো পরিবেশগত নিরাপত্তার কাজ। আর পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি থেকে সুরক্ষা, বন ধ্বংস, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সুরক্ষা দেওয়াটাই হলো এই পরিবেশগত নিরাপত্তার লক্ষ্য। মানব নিরাপত্তার পরবর্তী উপাদান হলো ব্যক্তিগত নিরাপত্তা। ব্যক্তিগত নিরাপত্তা বলতে সহিংসতা, শোষণ এবং অপরাধ থেকে মুক্তিকেই বোঝানো হয়। অর্থাৎ নারী নির্যাতন, শিশু শ্রম, গৃহহীনতা এইসবের জন্য মানুষের ব্যক্তিগত নিরাপত্তা যে হুমকির মুখে পড়ছে, তার হাত থেকে রক্ষা করাটাও রাষ্ট্রের কাজ। যে কোনো জায়গায় স্বৈরাচারী শাসন ব্যবস্থার ফলে, কোনো অন্তর্দ্বন্দ্বের ফলে যদি সহিংসতা তৈরি হয়, এছাড়াও সামাজিক জাতিগত বিভেদের ফলে যদি দাঙ্গা শুরু হয়, সেগুলোর থেকে, বা কোনো জায়গায় যদি অপরাধ খুব বেশি মাত্রায় বেড়ে যায়, মানুষের দরিদ্রদের ওপর শোষণ বেশি মাত্রায় মেরে যায়, সেই সমস্ত ক্ষেত্রে সরকারের উচিত সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন আমাদের দেশে বা বিভিন্ন দেশেই মিনিমাম ওয়েজেস রেট আছে, মানে মিনিমাম কত টাকা দিয়ে একজনকে তুমি কাজ করাতে পারো। যদি এই ব্যবস্থাটা না থাকতো, তাহলে যারা বড় লোক তারা অনেক কম টাকায় লোককে দিয়ে কাজ করাতে পারতো এবং এর ফলে তাদের ওপর শোষণ হতো। এই ধরনের শোষণ থেকে রক্ষা করাটাও সরকারের কাজ। এছাড়াও নারী নির্যাতন, এটা ছাড়াও লেবার ল, আরও অনেক বেশি লেবার লয়ের ভূমিকা রয়েছে। কীরকম কাজের পরিবেশ হওয়া উচিত, ক ঘন্টা কাজ করা উচিত, সেগুলো সবই আইনের মাধ্যমে ডিসাইড করা থাকে, যার ফলে মানুষ বেশি শোষিত হতে পারে না। আবার নারী নির্যাতন, শিশু শ্রম প্রভৃতির জন্য বা উদ্বাস্তু সমস্যা প্রভৃতির জন্য ব্যক্তিগত নিরাপত্তা, যখন মানুষের অস্তিত্ব নিয়ে নিরাপত্তা, মানুষের সম্মান নিয়ে নিরাপত্তা দেখা দেয়, তখন সরকার সক্রিয় ভূমিকা পালন করে সেগুলোর হাত থেকে মানুষকে মুক্তি দেয়। এছাড়াও রয়েছে সম্প্রদায়গত নিরাপত্তা। সম্প্রদায়গত নিরাপত্তার মূল কাজ হলো প্রত্যেকের সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকার রক্ষা করা এবং সাংস্কৃতিক সম্প্রীতি ঘটানো। আর এর লক্ষ্য হলো ধর্ম, জাতি ও অন্যান্য পরিচয়ের ভিত্তিতে বিভেদের ও সামাজিক বর্জনের হুমকি থেকে সুরক্ষা দেওয়া। অর্থাৎ জাতিতে জাতিতে যাতে কোনো বিদ্বেষ না তৈরি হয়, কোনো কলহ না তৈরি হয়, সেটা রক্ষা করাটাই হলো সম্প্রদায়গত নিরাপত্তা রক্ষার কাজ। নিরাপত্তার পরবর্তী উপাদান হলো মানব নিরাপত্তার পরবর্তী উপাদান হলো রাজনৈতিক নিরাপত্তা। রাজনৈতিক নিরাপত্তা বলতে বোঝায় বাক স্বাধীনতা রক্ষা, ন্যায় বিচার, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ ও সুশাসন প্রতিষ্ঠা। অর্থাৎ আমি ভিডিও শুরুতেই যেটা বলেছিলাম যে আমার ওপর কি হচ্ছে, অন্যের অপমান না করে, অন্যের মানহানি না করে, আমার ওপর যেটা হচ্ছে সেটা বলার অধিকার আমার আছে, বা যে কোনো পরিস্থিতি নিয়ে মতামত প্রকাশের অধিকার আমার আছে। সেটা যে কোনো গণমাধ্যমেই হতে পারে। এটাকেই বলা হয় বাক স্বাধীনতা। এছাড়া শুধুমাত্র নিজের ক্ষোভ প্রকাশ করেই নয়, যদি এরকম কিছু থাকে যার বিরুদ্ধে আমার হাতে প্রমাণ রয়েছে যে আমার কোনো অধিকার খর্ব করা হয়েছে, সেরকম কোনো প্রমাণ থাকলে আমরা বিচার ব্যবস্থার দ্বারস্থ হতে পারি এবং অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো। এইটাকে এনশিওর করা বা এইটাকে নিশ্চিত করাও রাজনৈতিক নিরাপত্তার অংশ। এছাড়াও যে কোনো ব্যক্তি দেশ শাসন করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায়, অর্থাৎ ভোট প্রক্রিয়ায়
ভোটের ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াতেও পারবে এবং ভোট দিতেও পারবে। এটাও নিশ্চিত করা, অর্থাৎ গণতন্ত্রকে নিশ্চিত করাও, গণতন্ত্রকে সুরক্ষিত রাখাটাও রাজনৈতিক নিরাপত্তার অংশ। তাছাড়া স্বৈরাচারী শাসন না করে সুশাসন প্রতিষ্ঠা করাটাও রাজনৈতিক নিরাপত্তার অংশ। অর্থাৎ স্বৈর শাসন, মানবাধিকারের লঙ্ঘন, রাজনৈতিক নিপীড়ন এগুলোর হাত থেকে মুক্তি দেওয়াটাই হলো রাজনৈতিক নিরাপত্তার লক্ষ্য। এবার আসি মানব নিরাপত্তার বৈশিষ্ট্যে। মানব নিরাপত্তার মূল লক্ষ্যই হলো মানুষ। এটা রাষ্ট্রের সার্বভৌমিকতা বা সীমানার নিরাপত্তার থেকে বেশি গুরুত্ব দেয় সাধারণ মানুষের জীবন, স্বাস্থ্য ও মর্যাদার নিরাপত্তাকে। অর্থাৎ মানব নিরাপত্তা হলো ব্যক্তিকেন্দ্রিক, তাই রাষ্ট্রের বদলে ব্যক্তির নিরাপত্তাই মানব নিরাপত্তার ধারণায় বেশি গুরুত্ব পায়। এছাড়া মানব নিরাপত্তা হলো বহুমাত্রিক। অর্থনীতি, স্বাস্থ্য, খাদ্য, পরিবেশ, রাজনীতি এই সব দিকই মানব নিরাপত্তার অংশ। তাছাড়া মানব নিরাপত্তার এই যে সমস্ত দিকগুলো রয়েছে, মানে অর্থনীতি, স্বাস্থ্য, খাদ্য, পরিবেশ, রাজনীতি, এই সবকটা উপাদান পরস্পরের উপর নির্ভরশীল এবং পরস্পরের পরিপূরক। কিভাবে? আমরা যখন মানব নিরাপত্তার উপাদানগুলো পড়েছি তখনই এটা পড়েছি, যদি নিরাপদ জলবণ্টন না হয় বা পুষ্টিকর খাদ্যের বণ্টন না হয়, তাহলে অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে মানুষের স্বাস্থ্য খারাপ হবে। আবার যদি ভালো পরিবেশ না থাকে তাহলেও মানুষের স্বাস্থ্য খারাপ হবে। তাই স্বাস্থ্য খারাপ হবে। এছাড়াও এই অসুস্থতার জন্য তারা বেশি ইনকাম করতে পারবে না, ফলে তাদের অর্থনৈতিক অবনতিও ঘটবে। অর্থাৎ এই সমস্ত দিক পরস্পরের সাথে জড়িত। যদি এই দিকগুলো কোনোটার থেকে সম্পূর্ণভাবে আলাদা নয়, তাই বলা যেতে পারে মানব নিরাপত্তার প্রত্যেকটা উপাদান আন্তর্নির্ভরশীল এবং মানব নিরাপত্তা হলো একটা সমন্বিত ধারণা। এছাড়াও মানব নিরাপত্তা কোনো একটি দেশ বা সম্প্রদায়ের বিষয় নয়। যেমন অর্থনৈতিক অসাম্য, খাদ্যাভাব বা পরিবেশ দূষণ বা দুর্যোগ, এগুলো যে কোনো জায়গার মানুষকেই আঘাত করতে পারে। তাই বলা যেতে পারে মানব নিরাপত্তা সবার জন্য প্রযোজ্য, এটা একটা সার্বজনীন ব্যাপার। এছাড়াও মানব নিরাপত্তা শুধুমাত্র কোনো সমস্যার সমাধান নয়, বরং সমস্যার প্রতিরোধ করা, যেমন দুর্যোগ ব্যবস্থাপনা বা রোগ নিয়ন্ত্রণ, যেটাকে মহামারী নিয়ন্ত্রণ বলি, বা অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, আসলে সম্ভাব্য এবং আসন্ন বিপদের হাত থেকে বাঁচার প্রতিরোধ কৌশল তৈরি করারই বিভিন্ন ধরন। যেমন আমরা আগের থেকে তৈরি করে রাখি যে কোনো জায়গায় যদি সাইক্লোন আসে তাহলে সেখানকার লোকদের কোথায় সরাবো, কিভাবে সরাবো, সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে রাখা, বা কোনো মহামারী হলে যেন স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে না পারে সেই জন্য স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ঘটানো, এই সব কিছু হলো মানব নিরাপত্তার কাজের অংশ। তাই বলা যেতে পারে যে শুধুমাত্র বিপদ আসার পরেই সেটাকে ম্যানেজ করা হয় তা নয়, বিপদ আসার আগের থেকেই মানব নিরাপত্তা তার প্রতিরোধ করে। এটি একটি প্রতিরোধমূলক ব্যবস্থা। এই মানব নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনের শাসন ও সামাজিক ন্যায় বিচার অপরিহার্য। কারণ ওই যে বললাম যে আমার কোনো অধিকার খর্ব হলে, আমার যদি যাওয়ার জায়গা না থাকে, বা আমি যদি বিচার ব্যবস্থার দ্বারস্থ না হতে পারি, বা আমরা যদি মনে করি যে বিচার ব্যবস্থা আমাদের সঠিক বিচার দেবে না, যেটা ধরে নিতে পারো ইংরেজ শাসনের সময় হয়েছিল, যে ওদেরই আইন, ওদেরই বিচারক, আর বিচার করছে আমাদের, তার জন্যই আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হতো। তাই বলা যেতে মানে যেটা ওদের পক্ষে থ্রেট ছিল তাদেরকে ওরা রাস্তা থেকে সরিয়ে দিত। তাই যদি আইনের শাসন না থাকে, বা মানবাধিকার রক্ষার ব্যবস্থা না থাকে, বা সামাজিক ন্যায় বিচারের ব্যবস্থা না থাকে, অধিকার কি সেই সম্পর্কে মানুষের ধারণা না থাকে, তাহলে এই মানব নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কারণ নির্যাতন হোক, বৈষম্য হোক বা অন্যায় হোক, সেই সবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আইন
এবং বিচার ব্যবস্থাই হলো একমাত্র চাবিকাঠি। এছাড়া মানব নিরাপত্তা হলো উন্নয়নমূলক, অর্থাৎ ব্যক্তি বা সামগ্রিক মানব সমাজের জীবনযাত্রার মান উন্নয়নই হলো মানব নিরাপত্তার মূল লক্ষ্য। এবং মানব নিরাপত্তা অন্যান্য নিরাপত্তার মতো দ্বন্দ্বমূলক নয়। আমরা যেমন দেখেছি যে রাষ্ট্রীয় নিরাপত্তা দ্বন্দ্বমূলক, অন্য রাষ্ট্র আক্রমণ করলে তার হাত থেকে রক্ষা পেতে হবে বা অন্য রাষ্ট্রের সঙ্গে একটা দ্বন্দ্বের সম্পর্ক তৈরি হয়। কিন্তু মানব নিরাপত্তা হলো সহযোগিতামূলক। আমরা যেহেতু সকল মানুষের জন্য সকলে লড়ছি, তাই মানব নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের, অর্থাৎ প্রতিটি ব্যক্তি, সম্প্রদায়, সমাজ, রাষ্ট্র, এমনকি আন্তর্জাতিক সংস্থা প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণ একান্ত জরুরি এবং সহযোগিতাও একান্ত জরুরি। তাই এটাকে বলা হয় অংশগ্রহণমূলক বা সহযোগিতামূলক ধারণা। এই হলো মানব নিরাপত্তার বৈশিষ্ট্য। এবার আলোচনা করা যাক মানব নিরাপত্তার প্রতিবন্ধকতা বা ঝুঁকিগুলো সম্পর্কে। আমরা এতক্ষণ বৈশিষ্ট্য বা উপাদান পড়তে গিয়ে অলরেডি পড়ে নিয়েছি পয়েন্টগুলো। সেটা হলো মানব নিরাপত্তার মূল ঝুঁকিগুলি হলো, এক হলো প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, বন্যা, ভূমিকম্প, খরা ইত্যাদি মানব নিরাপত্তার পক্ষে প্রতিবন্ধকতা। যেমন আমাদের সময় একটা নিউজ এসেছিল কিছুদিন আগে, সেটা হলো আমফানের সময় আগের আসা ঝড়ের প্রভাবের ভয়েতেই একজন মারা গেছিল হার্ট অ্যাটাক করে। কাজেই মানুষ যদি জানে যে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, তাহলে বা প্রাকৃতিক দুর্যোগের ফলটা ভয়াবহ হতে পারে, তাহলে তারা নিরাপদ ফিল করে না। তাই প্রাকৃতিক দুর্যোগ হলো মানব নিরাপত্তার প্রতিবন্ধকতা। বা ভূমিকম্প, খরা ইত্যাদি হলে কি করে তারা চলবে সেই ভয়েতে তারা থাকতে পারে। তার জন্যই মানব নিরাপত্তার পক্ষে ঝুঁকি হলো প্রাকৃতিক দুর্যোগ। এছাড়া রয়েছে অর্থনৈতিক সংকট, যেমন বেকারত্ব, দারিদ্র্য, খাদ্যাভাব বা মুদ্রাস্ফীতি, এগুলো হলো মানব নিরাপত্তার শত্রু। এছাড়া রয়েছে স্বাস্থ্যহানি, মহামারী বা অপ্রতুল স্বাস্থ্যসেবা বা স্বাস্থ্যসেবার দুর্লভ্যতা, এগুলো সমস্তই হলো মানব নিরাপত্তার প্রতিবন্ধকতা। এছাড়া সামাজিক সমস্যা, যেমন সহিংসতা, নারী নির্যাতন, চাঁদাবাজি, এই জাতীয় যে মানুষের তৈরি সামাজিক সমস্যা, সেগুলোও হলো মানব নিরাপত্তার প্রতিবন্ধক। তাছাড়া ধর্মগত, জাতিগত ভাষাগত বৈষম্য এবং কলহ, এগুলো জাতিতে জাতিতে কলহ অর্থাৎ সাম্প্রদায়িক বিভেদ হলো মানব নিরাপত্তার প্রতিবন্ধকতা। তাছাড়া রাজনৈতিক অস্থিরতা, যেমন দুর্বল শাসন ব্যবস্থা, মানবাধিকার লঙ্ঘন বা অতিমাত্রায় অবৈধ অভিবাসন, এগুলো হলো মানব নিরাপত্তার প্রতিবন্ধকতা। এবং মানব নিরাপত্তার আরেকটি প্রতিবন্ধকতা হলো আন্তর্জাতিক প্রভাব, অর্থাৎ যুদ্ধ, অভিবাসন, মানব পাচার ইত্যাদি। অলরেডি পয়েন্টগুলো যেহেতু আমরা ডিসকাস করেছি, তাই আর দ্বিতীয়বার করে দিলাম না। এবার এই মানব নিরাপত্তার প্রতিবন্ধকতাগুলো দূর করার উপায় কী? মানব নিরাপত্তার প্রতিবন্ধকতা দূর করার দু ধরনের উপায় দেখা যেতে পারে। এক হলো রাষ্ট্রের তরফ থেকে কী কী করা যেতে পারে, আর দ্বিতীয় হলো আন্তর্জাতিক পর্যায়ে কী কী করা যায়। রাষ্ট্রের তরফ থেকে করা যায় কি, সুশাসন প্রতিষ্ঠা করা যায়, আইনের শাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা যায়। এছাড়া অর্থনৈতিক উন্নয়ন ঘটানো যায়, কর্মসংস্থান সৃষ্টি বা সামাজিক সুরক্ষার কার্যক্রম করা যায়। তাছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য ব্যবস্থা, যেগুলো মৌলিক সুবিধা হয়, সঠিক জলবন্টন, সেগুলোর প্রসার করা যায় এবং সেগুলোর উন্নয়ন ঘটানো যায়। তাছাড়া আইনগত সংস্কারও করা যায়, যেমন মানব পাচার বা সহিংসতা রোধে কঠোর আইন, যেটা আমরা বলেছি নারী ও শিশু পাচারের বিরুদ্ধে আমাদের দেশে কঠোর আইন রয়েছে, সেগুলো ব্যবস্থা করা যেতে পারে। তাছাড়াও আন্তর্জাতিক সহযোগিতা, অর্থাৎ জলবায়ু পরিবর্তন বা আন্তর্জাতিক সংঘাত মোকাবিলায় অন্যান্য রাষ্ট্রের সহযোগিতাও কাজ করা যেতে পারে। যেমন আমরা জানি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজের কথা বা পরিবেশ সম্মেলনের কথা, এগুলো করে আমরা মানব নিরাপত্তার ঝুঁকিগুলোর হাত থেকে মুক্তি পেতে পারি। এবার আসছি মানব নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি কনভেনশনে।
মানব নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক পর্যায়ে বেশ কয়েকটা কনভেনশন হয়েছে। কনভেনশন মানে হচ্ছে আলোচনা সভা বা চুক্তি। এক কথায় চুক্তি বলতে পারো। এক, সার্বজনীন মানবাধিকার ঘোষণা 1948 সালে। মানবাধিকারের প্রথম সার্বজনীন ঘোষণা ছিল এটাই, যা প্রত্যেক ব্যক্তির জীবনের অধিকার, স্বাধীনতার, নিরাপত্তা ও মর্যাদার নিশ্চয়তা প্রদান করে। এছাড়া 1949-এ জেনেভা কনভেনশন, যা যুদ্ধকালীন অসামরিক জনগণের সুরক্ষা ও মানবিক আচরণ নিশ্চিত করে, অর্থাৎ উদ্বাস্তু সমস্যার সমাধান ঘটায়। পরবর্তী হলো শরণার্থী সংক্রান্ত 1951 সালের কনভেনশন এবং 1967 সালের প্রোটোকল। আগের জেনেভা কনভেনশনও যেমন উদ্বাস্তু সমস্যার সমাধান করেছিল, তাছাড়াও একই দেশে থাকা লোকেদেরও সমস্যার সমাধান করেছিল বা অধিকার রক্ষার কাজে ছিল। শরণার্থী সংক্রান্ত কনভেনশন যুদ্ধ বা নির্যাতনের কারণে উদ্বাস্তু হওয়া ব্যক্তিদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করে এবং তাদের আশ্রয় দানের আন্তর্জাতিক দায়িত্ব নির্ধারণ করে। পরবর্তী কনভেনশন হলো আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক চুক্তি 1966 সালের, যা ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশ, ধর্মচর্চা এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকারকে সুরক্ষিত করে। পরবর্তী হলো আন্তর্জাতিক অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার চুক্তি 1966 সালে, যা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য এবং কাজের অধিকারকে স্বীকৃত করে। পরবর্তী কনভেনশন হচ্ছে নারী সংক্রান্ত বৈষম্য বিলোপ এবং কনভেনশন, নারীদের প্রতি বৈষম্য নির্মূল করে এবং তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়া রয়েছে শিশুর অধিকার সংক্রান্ত কনভেনশন 1989-এর, যা শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা ও উন্নয়নের অধিকার স্বীকৃতি দেয়। পরবর্তী জাতিসংঘের নির্যাতন বিরোধী কনভেনশন, যে কোনো ধরনের নির্যাতন এবং অমানবিক আচরণের বিরুদ্ধে আইনি প্রতিরক্ষা দেয়। পরবর্তী হলো রোম সংবিধি বা রোম স্ট্যাটিউট, যেটা 1998 সালে হয়েছিল, যা আন্তর্জাতিক অপরাধ আদালত গঠনের ভিত্তি। যুদ্ধ অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা ইত্যাদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এই কনভেনশনের মাধ্যমে। এছাড়া মানব পাচার ও প্রতিরোধ সংক্রান্ত প্রোটোকল রয়েছে 2000 সালের, সেখানে শিশু ও নারী পাচার রোধ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, যার মাধ্যমে এছাড়া রয়েছে জাতিসংঘের সহস্রাব্দের অঙ্গীকার, যা দারিদ্র্য, ক্ষুধা, অশিক্ষা মোকাবিলার মাধ্যমে মানব উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করে। তাছাড়া রয়েছে বিশ্বের স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক স্বাস্থ্য বিধিমালা 2005 সালের, যা মহামারী সংক্রান্ত ও সকল স্বাস্থ্য ঝুঁকির বিরুদ্ধে প্রতিরোধ এবং সুরক্ষা নিশ্চিত করে। পরবর্তী হলো অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক চুক্তি, যা নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন নিশ্চিত করে এবং অভিবাসীদের অধিকার রক্ষা করে। পরবর্তী প্যারিস জলবায়ু চুক্তি, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করে এবং খাদ্য ও স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করে। এবং লাস্ট হলো আন্তর্জাতিক শ্রম সংস্থা সংক্রান্ত কনভেনশন সমূহ, যা মানুষের কর্মসংস্থান, ন্যায্য মজুরি, শ্রমিক অধিকার নিশ্চিত করে এবং জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধকরণ করে শিশু শ্রমকে বিলোপ করে। আচ্ছা, এখানে যদি কেউ স্পষ্টভাবে দেখতে না পাও, আমি বলে দিচ্ছি, আমি পোস্টের মাধ্যমে এই চার্টগুলো দিয়ে দেব। এই হলো মানব নিরাপত্তা সংক্রান্ত কনভেনশন সমূহ। এই কনভেনশনগুলো দেওয়ার কারণই হলো যে কোনো একটা কনভেনশনে কী করা হয়েছে বা কোন সালের বিশেষ করে সেটা পরীক্ষায় আসতে পারে, তার জন্য এটা জেনে রাখা ভালো। অর্থাৎ মানব নিরাপত্তা হলো একটা বিস্তৃত এবং মানবকেন্দ্রিক ধারণা, যা শুধুমাত্র রাষ্ট্রের সীমান্ত রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, যা মানুষের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পরিবেশগত সর্বপ্রকার নিরাপত্তাকে সমান গুরুত্ব দেয় এবং
এটি মানুষের বেঁচে থাকা বা সম্মান নিয়ে বেঁচে থাকা এবং উন্নত জীবনের নিশ্চয়তাটা প্রদান করে। ইউএনডিপিকে অনুসরণ করে বলা যেতে পারে যে নিরাপত্তা শুধু সংঘর্ষের অনুপস্থিতি নয়, এটি উন্নয়ন, ন্যায় বিচার এবং স্বাধীনতার উপস্থিতি। তাই বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যেমন জলবায়ু পরিবর্তন, যুদ্ধ, সংঘাত, দারিদ্র্য, অভিবাসন, মহামারী, সন্ত্রাসবাদ, এই সকল চ্যালেঞ্জ মোকাবিলায় মানব নিরাপত্তার গুরুত্ব আরও অনেক বেশি বেড়ে গেছে। এই ধারণাটা আমাদের মনে করিয়ে দেয় যে নিরাপত্তা তখনই স্থিতিশীল হবে যখন প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার আর সুযোগকে নিশ্চিত করা সম্ভব হবে। তাই বলা যেতে পারে যে একটা নিরাপদ, শান্তিপূর্ণ আর সমৃদ্ধ ভবিষ্যতের জন্য আমাদের মানব নিরাপত্তা সংক্রান্ত নীতি, পরিকল্পনা এবং কর্মকৌশলকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষের নিরাপত্তাই হলো কেন্দ্রবিন্দু। তার নিরাপত্তা নিশ্চিত করলেই প্রকৃত শান্তি এবং প্রকৃত সুরক্ষা প্রদান করা সম্ভব হবে। এই হলো মানব নিরাপত্তা। যদি এই উত্তরটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর যদি এরকম কোনো উত্তর জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি কোনো অংশ বুঝতেও না পারো তাহলেও কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।